বন্ধুত্ব মানে কাছে থাকা নয়, পাশে থাকার নামই বন্ধুত্ব। বন্ধুত্ব মানে মিথ্যে কথা বলে মন ভোলানো নয়, বরং সত্যি কথা বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। বন্ধুত্ব মানে পাল্টে যাওয়া নয়, বরং সময়কে পাল্টে সময়ের জবাব দেওয়ার নামই বন্ধুত্ব। তাই আজকের এই বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে আমরা 6 জন খুব ছোটবেলার বন্ধু আবার প্রায় 12 বছর পরে বেরিয়ে পড়েছিলাম কিছুটা সময় নিজেদের সাথে কাটিয়ে নেওয়ার জন্য। আর তারই কিছু সুন্দর মুহূর্ত ফ্রেম বন্দি করে রাখলাম আর তোমাদের সাথে ভাগ করে নিলাম। গুড মর্নিং, আবার একটা নতুন রাইডের জন্য বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে টাইম হয়েছে 4:10। চল্লিশ বাজে এখন। আলিপুর ইপি পাম্পে রয়েছি, এখান থেকে ফুল আপ করে নেবো আর দাঁড়াবো না একবারে, সোজা ঘোলা করে গিয়ে একেবারে চা খাবো। আজকে পার্থদেরও আসার কথা রয়েছে, পার্থরা বেলপাহাড়ি যাচ্ছে। তো দেখা যাক, হয়তো ওদের সাথে দেখা হয়ে যাবে রাস্তায়, কী হয় না হয় জানাচ্ছি। দশটার দিকে তো বেরিয়ে পড়লাম আমরা। চিড়িয়াখানার সামনের রাস্তাটা তো এই সময় বন্ধ থাকে, ওই কারণে আমরা খিদিরপুর দিয়ে গিয়ে সেকেন্ড ব্রিজ ধরে নেবো। তো আলোর জন্য বোঝা যাবে না, এখনো আলো ফোটেনি। আমরা আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট যেটা ছিল ধুলাগড় হাইওয়ে নেস ধাবার সামনে চলে এসেছি। আর এখানে পার্থরাও রয়েছে, ওরা যেরকম বলছিলাম ওদের আজকে রাইডটা বেলপাহাড়িতে। বেলপাহাড়ি ক্রস করে কোথায় মুকুটমণিপুর যাচ্ছ না? প্রথম দিন আজকে গঙ্গনি হয়ে বিশ্বপুর দিয়ে মুকুটমণিপুর, আর পরদিন মুকুটমণিপুর থেকে বেরিয়ে ঝিলিমিলি হয়ে বেলপাহাড়ি, পরদিন বেলপাহাড়ি থেকে ব্যাক মানে ওরাও বড় সড়ো প্যান নিয়ে বেরিয়েছে। আমার হাতে আসছিল না, হাত পাত জমে যাচ্ছে ঠান্ডায়, জন্য পার্থকে ধরতে দিলাম। যাই হোক, তো চলো আস্তে আস্তে বেরোই, এগোতে থাকি। এইখানে আরও সবাই রয়েছে। হ্যালো, তো চলো তাহলে এগোনো যাক, রাস্তায় যেতে যেতে কথা হবে। আজকে কিন্তু আমরা যাচ্ছি কোথায়? বাগদায়, সি সাফারি বিচ ক্যাম্পে। তবে তার আগে আর একটা জায়গা দেখে যাব। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি বেরিয়ে গেলাম ধুলাগড়ের হাইওয়ে নেস ধাবার সামনে থেকে। চা খাবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে ধাবাটা খোলেনি, কি কারণে খোলেনি জানি না। এবার সোজা ডেবরা টোল প্লাজা ক্রস করেই দাঁড়াবো। তো আমরা এখান থেকে এখন আপাতত 4টে বাইকে 5 জন রয়েছি। আমার সাথে অরিত রয়েছে, কালামদা প্রেম আর শুভজিৎ ষোলো। ঘাটাল থেকে মুকেশ জয়েন করবে আমাদের সাথে। মুকেশ মানে পুরুলিয়ার, যে মুকেশের সাথে আমরা গেছিলাম। তো এখন আর এই মুহূর্তে বেশি ভিডিও করছি না, কারণ রাস্তা অন্ধকার। তো একেবারে সোজা ডেবরা টোল প্লাজায় গিয়ে কথা হচ্ছে। ভোরের আলো ফুটে গেছে আর আমরা অলরেডি চলে এসেছি কোলাঘাট। 6:10 বাজে। তবে কোলাঘাটে আমরা দাঁড়াবো না, একেবারে যেরকমটা বলছিলাম ডেবরা টোল প্লাজাতে গিয়ে দাঁড়াবো। তো এই মুহূর্তে টাইম হয়েছে 7:30। আমরা এখন ডেবরা টোল প্লাজা যেখানটায় দাঁড়াই প্রত্যেকবার এসে, ওইখানটাতেই রয়েছি। তো আমাদের নেক্সট স্টপ এবারে এখান থেকে 35 কিলোমিটার পরে রামপুরা টোল প্লাজা ক্রস করে শিবম ধাবায় দাঁড়াবো, ওখানে ব্রেকফাস্ট করব। তারপর ওখান থেকে আমরা যাবো কুরুমবেড়া ফোর্ট। চলো তাহলে বেরোয়। ঠান্ডা প্রচণ্ড লাগছে, প্রচণ্ড ঠান্ডা। হাতের টিপগুলো আঙুলে সব জমে গেছে, যে কারণে রেকর্ডিং করতে পারছি না। এবার রোদ্দুরটা উঠছে, আশা করি আর ঠান্ডা লাগবে না। হাতের আঙুলের মাথাগুলো পুরো জমে গেছিলো, যে কারণে রেকর্ডিং করতে পারছিলাম না ঠিকঠাকভাবে, মানে ক্যামেরা অন করতে পারছিলাম না। হাতটা একটু গরম করে নিলাম, চায়ের দোকানে দাদা একটু আগুন জ্বালিয়ে দিয়েছিল, হাতটা সেঁকে নিলাম। এখন আবার মোটামুটি ঠিক আছে। যে টাইমটা আমাদের ডিসাইড করা ছিল সেটার থেকে প্রায় আধ ঘন্টা আমরা পৌঁছালাম। রামপুরা টোল প্লাজাটা ক্রস করেছি, এবার জাস্ট এগিয়েই বাদিকে শিবম ধাবা রয়েছে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। ইচ্ছা তো তাই রয়েছে, সবাইকে সেটা বলেও দিয়েছি।
খুব সকাল সকাল রাইড শুরু করলে খিদেটা কিন্তু একটু তাড়াতাড়ি পেয়ে যায়। আর সেই কথা মাথায় রেখেই আমরা ডেবরা টোল প্লাজা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই শিবম ধাবাটাকেই আগের থেকে বেছে রেখেছিলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। প্রায় 1 বছর আগে উড়িষ্যা যাওয়ার সময় এই শিবম ধাবাতেই কিন্তু আমরা সবাই ব্রেকফাস্ট করেছিলাম। আমার উড়িষ্যার ভিডিওর লিঙ্ক কিন্তু আই বাটনে দেওয়া রয়েছে, তোমরা ইচ্ছা করলেই কিন্তু একবার দেখে নিতে পারো আমরা কিভাবে প্রায় 44-45 জন একসাথে বাইক রাইড করি। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আমরা আবার রওনা হয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কুরুম্বেরা ফোর্টের উদ্দেশ্যে। কুরুম্বেরা ফোর্ট পশ্চিম মেদিনীপুর জেলার গগনেশ্বর গ্রামে অবস্থিত। এর দূরত্ব কলকাতা থেকে প্রায় 170 কিলোমিটার আর খড়গপুর থেকে প্রায় 36 কিলোমিটার। এই পুরো ফোর্ট ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। ঐতিহাসিক হরিসাধন দাসের মতে সমগ্র মেদিনীপুর অঞ্চলটা একসময় কলিঙ্গ রাজত্বের অধীনে ছিল। 1500 শতকে এই অঞ্চলটি একটি হিন্দু রাজবংশ গজপতি রাজবংশের অধীনে চলে যায়। মনে করা হয় এই দুর্গটি তাদের দ্বারাই নির্মাণ করা হয়েছিল। আবার 1568 সালে বাংলার সুলতান সুলেমান কারনানির ছেলে রায়াজিদ এই অঞ্চল দখল করেন। 1576 সালে তার উত্তরসূরি দাউদ খান মুঘলদের হাতে পরাজিত হন ও এই অঞ্চলটি আবার মুঘলদের অধীনে চলে যায়। কুরুম্বেরা ফোর্টের শুধুমাত্র উত্তর দিকে একটি প্রবেশদ্বার ছাড়া আর কিন্তু কোনো গেট নেই। সেই কারণে হয়তো স্থানীয়রা একে দুর্গ বা গড় বলে থাকে। তবে দুর্গের কোনো বৈশিষ্ট্য কিন্তু এর ভেতরে লক্ষ্য করা যায় না। এর ভেতরে কোনো অস্ত্রাগার নেই, সৈনিকদের থাকার জন্য কোনো ঘর নেই, কোনো ভান্ডার নেই, এমনকি সবচেয়ে বড় যে বিষয়টা হলো এর ভেতরে কিন্তু কোনো পানীয় জলের উৎস বা জল ধরে রাখার কোনো ব্যবস্থা নেই। তাহলে কুরুম্বেরা ফোর্টটি আসলে কি? একজন ব্রিটিশ কর্মচারী ডব্লিউ হার্সেল এই কুরুম্বেরা ফোর্টের সম্বন্ধে লিখেছেন, এটি প্রধানত একটি হিন্দু মন্দির হিসেবে তৈরি করা হয়েছিল, যা মুঘল সাম্রাজ্যে মসজিদ হিসাবে পরিণত করা হয়েছিল। মূল মন্দিরটি পশ্চিমমুখী ছিল, যা কালের নিয়মে নষ্ট হয়ে গেলেও বর্তমানে তার কিছুটা অংশ আজও ইতিহাস বহন করে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে এখানে যে মসজিদটি রয়েছে তার কোনো রকম ফলক বা শিলালিপি পাওয়া যায়নি, যে কারণে এর বয়স ঠিক কত এবং তা কবে নির্মাণ করা হয়েছিল তা অনুমান করা যায় না। এই সমস্ত তথ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 1921-22 সালের বাৎসরিক প্রতিবেদনে আরও বিস্তারিত লেখা রয়েছে। মন্দির, মসজিদ অথবা দুর্গ যাই হোক না কেন, কুরুম্বেরা কিন্তু মেদিনীপুরের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা কিনা মধ্যযুগের স্মারক হিসাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কুরুম্বেরা ফোর্টে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা যখন আমাদের গন্তব্য বাগদা সি সাফারি বিচ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম, তখন প্রায় সকাল 11টা বেজে গেছে। গগনেশ্বর থেকে অর্থাৎ কুরুম্বেরা ফোর্ট থেকে উড়িষ্যার বাগদা বিচ পর্যন্ত প্রায় 92 কিলোমিটার রাস্তা, যা শেষ 16 কিলোমিটার কিন্তু বেশ খারাপ। সব মিলিয়ে এই পুরো রাস্তাটা পার করে বাগদা বিচ ক্যাম্পে যখন আমরা পৌঁছালাম তখন দুপুর 2:30 বেজে গেছে। এসে পৌঁছালাম, একটু ফ্রেশ হই, তারপরে চারদিকটা ঘুরে দেখাচ্ছি।
সন্ধ্যেবেলা নিশ্চয়ই আলো জ্বললে খুব সুন্দর লাগবে। আচ্ছা, এই হচ্ছে কি কাজু বাগানটা, যেটা দেখেছিলাম কাজু বাগানের মধ্যে টেন্টগুলো, ট্রি হাউসটা রয়েছে। একটু ফ্রেশ হয়ে নিই আগে, মুখে চোখে জল দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বাহ, দারুণ লাগছে কিন্তু দেখতে কাজু গাছগুলো। সন্ধ্যেবেলা আলো জ্বললে আরও সুন্দর লাগবে নিশ্চয়ই। এই বাইরেটাতেই ঝাউবনটা, ওই দিকটাতেই খুব সম্ভবত বিচে যাওয়ার রাস্তা। ঠিক আছে, ফ্রেশ হই, তারপরে আবার আসছি, পুরো রিসোর্টটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। স্নান টান করে ফ্রেশ হয়ে এবারে যাচ্ছি ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে। দেখা যাক কী খাওয়া দাওয়া রয়েছে আজকে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে বিচের দিকে যাব। এই হচ্ছে ডাইনিং এরিয়া পুরো। সবাই নিজের স্মৃতি রেখে গেছে এখানে যারা যারা ঘুরতে এসেছিল। সি সাফারি বিচ ক্যাম্পে আমাদের খরচ হয়েছিল থাকা খাওয়া নিয়ে মাথা পিছু 1800 টাকা। দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, ডিমের তরকারি, মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, দই বেগুন, রায়তা আর স্যালাড। এছাড়া সন্ধ্যে স্ন্যাক্সে ছিল ডিমের পকোড়া। আর রাতের ডিনারে ছিল চিকেন কষা সাথে রুটি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন টাইম হচ্ছে 4:15। এবার আমরা সবাই মিলে বিচের দিকে যাচ্ছি। সমুদ্রটা কোথায় এখান থেকে হেঁটে দেখে আসবো। জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর, পুরো ঝাউবনের মধ্যে দিয়ে। আর সি সাফারি বিচ ক্যাম্পটা কিন্তু পুরোটা কাজু বনের মধ্যে। সেটা কালকে সকালবেলা ভালো করে পুরো ঘুরে দেখাবো। এখন আলো কম হয়ে গেছে বলে পুরোটা এখন দেখাচ্ছি না, আপাতত বিচে যাই। রাত্রিবেলা কিন্তু একবার আসবো এখানটায়। এই জঙ্গলটায় নাকি শিয়াল রয়েছে, একবার একটা এক্সপিরিয়েন্স করব যে রাত্রিবেলা এখানটা দিয়ে গেলে কিরকম লাগে। কি বলছিস? আমাদের জন্য শিয়াল আসবেন, আমরা বাঘ নিয়ে এসেছি। তো চলো একটা ড্রোন ভিউ এনজয় করে নাও তোমরা, আমরা একটুখানি বিচটা ঘুরে দেখি ততক্ষণ। সি বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রিসোর্টে যখন ফিরলাম তখন সি সাফারি ক্যাম্প রঙিন আলোয় সেজে উঠেছে। প্রায় 12 বছর পর আবার একসাথে আমরা বন্ধুরা ঘুরতে বেরিয়েছিলাম, তাই এরপর বেশ কিছুটা সময় কাটলো আড্ডা মেরে আর গল্প করে। পরদিন সকালে আমরা বাগদা থেকে চলে গিয়েছিলাম তাজপুরে। সেই ভিডিও থাকছে আমার পরের এপিসোডে। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যদি কিছু ভুল ত্রুটি করে থাকি। তাহলে আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ঠিকানায়। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো দ্য ওল্ড স্ট্যালিয়ন্স।